স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজধানীর মালিবাগে বোরকা পরে 500 ভরি স্বর্ণ চুরির অভিযোগে তদন্ত করছে পুলিশ। সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক লাসলো, মিলল দূরদর্শী রচনার স্বীকৃতি। এফসি এশিয়ান কাপ বাছাই হংকং চায়নার মুখোমুখি বাংলাদেশ, ম্যাচ রাত 8টায়। এবারে বিস্তারিত। রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের একটি দোকানে 500 ভরি স্বর্ণ চুরির অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত শেষ রাতে শম্পা জুয়েলার্স নামের দোকানে এই ঘটনা ঘটে। স্বর্ণ চুরির অভিযোগ তদন্ত করছে পুলিশ। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। বৃহস্পতিবার মার্কেট সাপ্তাহিক বন্ধ। এই সুযোগে ভবনের 3 তলার এক পাশে গ্রিল কেটে বুধবার দিবাগত রাত 3টা 7 শম্পা জুয়েলার্সের সামনে আসেন বোরকা পরা 2 ব্যক্তি। প্রায় 30 মিনিটের চেষ্টায় তালা ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন। এই ছবি রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের সিসিটিভি ক্যামেরার। দোকানের সব স্বর্ণ চুরি হয়ে গেছে এমন দাবি করলেন শম্পা জুয়েলার্সের মালিক। আমার দোকানে বন্ধকি সোনা সহ 500 ভরির মতো সোনা ছিল। টাকার পরিমাণে প্রায় 7-8 কোটি টাকা। নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীদের সংশ্লিষ্টতা ছাড়া নির্বিঘ্নে এমন চুরি সম্ভব নয় বলে মনে করেন তিনি। সন্দেহের তালিকা বলতে আমাদের মার্কেটে যারা দারোয়ান আছে তারা জড়িত না থাকলে তো এত বড় একটা অকারেন্স ঘটতে পারে না। এই মার্কেটের নিরাপত্তা নাই দেখেই তো চুরি হয়েছে, নিরাপত্তা থাকলে তো আর চুরি হইতো না। এ ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানালেন ফরচুন শপিং মলের ব্যবসায়ীরা। আমরা সবসময় মনে করি যে অ্যালার্ট, আমাদের সিসি ক্যামেরা প্রত্যেকটা জায়গাতেই এরকম ইয়ে থাকে এবং আমরা মোটামুটি অ্যালার্টই ছিলাম, আমাদের এরকম কোনো কিছু হয়নি। আমাদের সিকিউরিটি লেভেলের কোনো সমস্যা আছে কিনা এই জিনিসটা আমরা একটু আইডেন্টিফাই করতে হবে, যেহেতু আমাদের এটা প্রথম, আমাদের কখনোই আমাদের এরকম সম্মুখীন আমরা কখনো হয়নি। স্বর্ণ চুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশের বিভিন্ন ইউনিট। সংগ্রহ করা হয় আলামত। রমনা বিভাগের ডিসি জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। সর্বাত্মক চেষ্টা থাকবে আমাদের পুলিশের পক্ষ থেকে। আমরা একেবারে শতভাগ এখানে আমরা চেষ্টা করব যেন এটা ডিটেকশনটা হয় এবং যারা এর সাথে জড়িত বা কালপ্রিট যারা আছে তারা যেন আইনের আওতায় চলে আসে, এই ব্যবস্থা আমরা করবেন। চলতি মাসের 5 তারিখ দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ির রাইহান সুপারমার্কেটে 125 ভরি স্বর্ণ চুরির অভিযোগ ওঠে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে সব আন্দোলনকারীদেরকে হত্যা করার নির্দেশ ছিল শেখ হাসিনার। ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে এমনটাই জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, রাষ্ট্রীয় নানা স্থাপনায় নিজেরাই আগুন দিয়ে আন্দোলনকারীদের ওপর দায় চাপানোর চেষ্টা করে ফ্যাসিস্ট সরকার। জুলাই আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সময় ট্রাইব্যুনালে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, গুম করে প্যাথেডিন ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয় তাকে। জুলাইতে নির্মমতার বর্ণনা তুলে ধরে পলাতক ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার সাথে জড়িত প্রত্যেকের বিচার দাবি করেন তিনি। এই মামলায় এই 6 জনের যে হত্যাকাণ্ড চানখারপুল এলাকায়, এর জন্য আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ সারা দেশে যেই হত্যাযজ্ঞ হয়েছে সেটার জন্য সকল কমান্ডিং অথরিটি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পুলিশের যারা সরাসরি গুলি চালিয়েছিল তাদেরকে দায়ী করছে। জাতীয় সংসদে উচ্চকক্ষ প্রবর্তনের সুবিধা অসুবিধা 2 আছে, তাই এ নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে বলে জানিয়েছেন রাজনীতিবিদরা। বৃহস্পতিবার সিপিডির আলোচনা সভায় তারাই মত দেন। এ সময় সিপিডির চেয়ারম্যান জানান, সংসদের উচ্চকক্ষ চালুর আগে রাজনৈতিক দলগুলোকে একটা সমঝোতায় আসতে হবে। প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে? এই শিরোনামে বৃহস্পতিবার রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে উপস্থাপিত মূল প্রবন্ধে কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। একটি নতুন কক্ষ কিভাবে এই
সংখ্যাগরিষ্ঠ দল এবং তার লিডার, যেটাকে আমরা প্রাইম মিনিস্টার বলি, তাদেরকে কতটুকু দায়বদ্ধ করতে পারবে, জবাবদিহি করতে পারবে, অথবা নতুন এই একটি হাউসকে আবার লোয়ার হাউসকে উইকেন্ড করে দুর্বল করে দিবে কিনা। আলোচনা সভায় বক্তারা সংসদের উচ্চকক্ষ প্রবর্তনের পক্ষে ও বিপক্ষে নিজস্ব মতামত তুলে ধরেন। আমরা যে নিম্নকক্ষ যেটা এখন আছে আরও কিভাবে শক্তিশালী করতে পারি, তাদের যেখানে কথা হলো স্বচ্ছতা, জবাবদিহিতা, অংশগ্রহণ নিশ্চিত করা, এই কাজগুলো করার জন্য স্থানীয় সরকারের সাথে তার যে চেক অ্যান্ড ব্যালেন্স, যদি শব্দটা ইউজ করলাম, যে সেই কাজটা করার মধ্যে কিন্তু কখনো আলোচনায় আমরা ঢুকতে পারলাম না। অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার লক্ষ্য হলো এই দানবীয় ব্যবস্থা, স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটানো। অনেকেই সংসদের উচ্চকক্ষের পক্ষে মত দেন, তবে কি পদ্ধতিতে হবে সেটা আরও আলোচনার পরামর্শ তাদের। বাংলাদেশে যে সাংবিধানিক সংকটগুলো অতীত তৈরি হয়েছে সেটা যেন আর ভবিষ্যতে তৈরি না হয়, তার জন্য উচ্চকক্ষ পিআর সিস্টেম একটা রক্ষা কবচ হিসেবে কাজ করবে। বিএনপির স্ট্যান্ড ফর নাও ইজ দ্যাট উই ডু নট এগ্রি উইথ দ্য টু হ্যাভ আ বাইক্যামেরাল সিস্টেম থ্রু পিআর, এটা আমরা এগ্রি করি না। এই প্রস্তাব বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোকে একটা সমঝোতায় আসার তাগিদ সিপিডি চেয়ারম্যানের। পার্টিগুলোকে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে যে কেন আমরা করতে চাচ্ছি এবং এটার ফাংশনটা কি, এটা যাতে নাকি আরেকটা ডুপ্লিকেশন অফ এফার্ট না হয়। দেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তন এসেছে। এখন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রত্যাশা করেন আলোচকরা। এই জায়গাটায় আমার মনে হচ্ছে লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। কারো মতামত অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার অধিকার কারণে যে বিষয় ঐক্যমত্য হয়েছে তা নিয়েই এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোডসের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, আগামী দিনের সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি ও বিনিয়োগ নিয়ে কথা হয়েছে। যত তাড়াতাড়ি নির্বাচন হয়ে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসবে, যেখানে তারা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম সিদ্ধান্তগুলো নিতে পারবে, যে জায়গাগুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। যেখানে ঐক্যমত হবে না, আপনি আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের অধিকার আছে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া। তাদেরকে যেগুলো ঐক্যমত আসে নাই তাদেরকে আগামী নির্বাচনে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে, তো তাই না? ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর খবরে চট্টগ্রামের সন্দ্বীপে নেমে এসেছে শোকের ছায়া। নিহত ৮ জনের মধ্যে ৭ জনের বাড়ি সন্দ্বীপে। তারা হলেন সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমিন সওদাগর, রকি, বাবলু ও শাহাবুদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডের আরজু, মাইটভাঙ্গা ইউনিয়নের জুয়েল ও রহমতপুরের রনি। দুর্ঘটনায় নিহত অন্যজন চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা আলাউদ্দিন। দুর্ঘটনায় একমাত্র বেঁচে যাওয়া গাড়ি চালক ওমান দুখুম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গাড়ি চালক জানান, সিদ্রা থেকে সাগরমুখী একটি মাছ পরিবহনের গাড়ি বেপরোয়া গতিতে ধাক্কা দিলে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের দাফন কাফনের বিষয়ে সরকারিভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মার্মা। সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে এবং চট্টগ্রামে ২ জন নিহত হয়েছে। সকালে সিরাজগঞ্জের তাড়াশে গরু বোঝা একটি নসিমন নওগাঁ হাটের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে চালক হাইফত হোসেন ও শিশু জনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ২ জনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত হন জনির মা ও তার ২ বোন মালেশা ও তুবা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শিশু তুবা মারা যায়। এদিকে চট্টগ্রামের হালি শহর রিং রোডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হয়েছে। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ২ জন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আন্তর্জাতিক
গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পথে আটক ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্সকে ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে। বাংলাদেশে আলোকচিত্রী শহীদুল আলম সহ 93 জন অধিকার কর্মী জাহাজটিতে রয়েছেন। শিগগিরই তাদেরকে ইসরায়েল থেকে অন্য দেশে পাঠানো হবে বলে জানানো হয়েছে। আটক ব্যক্তিরা নিরাপদ ও সুস্থ আছেন জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। অধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। এদিকে আগের সুমুদ ফ্লোটিলা থেকে ইসরায়েলের কাছে আটক হওয়া অধিকার কর্মীরা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। সাহিত্যে অসামান্য অবদান রাখায় চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনা হোরকাই। বৃহস্পতিবার সুইডেনের স্থানীয় সময় দুপুর 1টায় সাহিত্যে নোবেল জয়ীর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি। ঘোষণায় বলা হয়, আকর্ষণীয় ও দূরদর্শী রচনার জন্য লাসলো ক্রাসনা হোরকাইকে এবছর সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে। বৈশ্বিক ভয়াবহতার মধ্যেও তার লেখনী শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করেছে। 1901 সাল থেকে এখন পর্যন্ত 117 বার সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে। সব মিলিয়ে 121 সাহিত্যিক নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে 18 জন হলেন নারী। খেলার খবর। এফসি এশিয়ান কাপ বাছাই আজ হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 8টায়। রেসে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। উইকনেস আছে হংকং এর, এটা তো আমি আপনার সাথে শেয়ার করব না। টুমরো যারা খেলবে, দে হ্যাভ টু শো ক্যারেক্টার, দে হ্যাভ টু শো পার্সোনালিটি and they have to show courage. অধিনায়ক এমন কথা বললেও অতীতে 4 বারের দেখায় কোনো জয়ের গল্প লিখতে পারেনি বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে জামালরা আছেন 184 নম্বরে, হংকংয়ের অবস্থান 146। কোচ হ্যাভিয়ার কাবরেরার পরিকল্পনায় সেই আগের ফরমেশন 4-3-3। গোলবারের নিচে দেখা যেতে পারে মিতুল মার্মাকে। রক্ষণে সাদুদ্দিন, তারেক, শাকিল ও তপু বর্মনের উপর ভরসা তার। স্ট্রাইকিংয়ে রাকিবের সাথে খেলবেন ফাহমিদুল ও ফয়সাল। মাঝ মাঠে হামজা চৌধুরী ও সমীর সোম থাকছেন। তবে অধিনায়ক জামাল ভুঁইয়া শুরুর একাদশে থাকছেন কিনা তা পরিষ্কার করেননি কোচ। এটা সত্যি যে প্রত্যেকের কাছে ভালো খেলার প্রত্যাশা করছি। বাস্তবতা হচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ কিছু মুহূর্ত পেয়েছিলাম, এবার আর ছাড় নয়, এটাই হচ্ছে মূল বিষয়। হংকং চায়নাকে শক্তিশালী হিসাবে প্রতিপক্ষের সামনে তুলে ধরছেন প্রবাসী ফুটবলাররা। স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়ই ব্রাজিল, ফ্রান্স, নাইজেরিয়া ও ক্যামেরুনের বিভিন্ন ক্লাবে খেলেন। অতীতের ফলাফল বিবেচনা নিয়ে ম্যাচ খেলা ঠিক না। এবার আমরা সত্যি বড় দলের বিপক্ষে খেলবো। আমাদের সেরা ফুটবলার আছে, পয়েন্ট নিয়েই দেশে ফিরতে চাই। এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে 1 গোলে এগিয়ে থাকায় সিঙ্গাপুর আছে টেবিলের শীর্ষে, আর হংকং চায়না আছে 2-এ। বাংলাদেশ ও ভারত 2 দলেরই আছে 1 পয়েন্ট। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দর্শক, জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব, তার কাছ থেকে জানবো সবশেষ পরিস্থিতি। হাসিব, বাংলাদেশ ও হংকং চায়নার ম্যাচ ঘিরে স্টেডিয়ামে কি দর্শকে পরিপূর্ণ হয়ে গেছে? আর একটু সার্বিক অবস্থা আমাদের জানান। সার্বিক অবস্থাটা দিয়ে শুরু করি। একেবারে বাজে অবস্থা, যেটা অবস্থার সময় বলেছিলাম যে অনেকটা গোছানোভাবে এবারে ম্যাচ আয়োজনে দর্শকরা যেন ঢুকতে পারে সেই ব্যবস্থা করেছে বাফুফে। একেবারে ভঙ্গুর অবস্থা। আমার ঠিক পেছনে দর্শকরা যেভাবে ঢুকছেন সেটা আসলে এরকম একটা ম্যাচ, আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে বাফুফে যে আয়োজন তার সম্পূর্ণটা ভেঙে গিয়েছে। দর্শকরা টিকিট ছাড়াই ঢুকছেন। অনেক দর্শক এসেছেন যারা কিনা টিকিট ছাড়া, যারা কিনা আসলে ব্যবস্থাপনার মধ্যে পড়ছে না। আমরা তেমনই একজনের সাথে কথা বলবো, আমার সাথে আছেন, ম্যাচ দেখতে এসেছেন, কিন্তু অবস্থাটা কেমন, বাইরে ঢোকার পরিবেশটা কেমন ছিল? আমার বিশ্বাস আপনি আমার চেহারা দেখলেই বুঝবেন যে বাইরের অবস্থা কেমন ছিল। মানে কোনো তো নিয়ম শৃঙ্খলা তো নেই, এখন এটা বললেও তো আরেক সমস্যা। যাই হোক, অবস্থা আপনারা নিজেরাই দেখেন, ক্যামেরা ধরে দেখেন কি অবস্থা, যে মানে কোনো নিয়ম শৃঙ্খলা নাই। লাইন আছে, বাট লাইনের কোনো প্রয়োগ নেই। আপনার এখানে যে একটু যে টিকিট যেটা কিউআর কোড দিয়ে যে চেক করবে, সেই চেক যে কোথায় করে সেটাও আমরা বুঝতে পারিনি। লাইনের চাপে পাড়া খেয়েছি, দেখেন জুতার অবস্থা পুরা বিধ্বস্ত হয়ে তারপরে চলে আসছি। আর ম্যানেজমেন্ট যদি এরকম হয়, ম্যানেজমেন্টের সিস্টেম যদি আসলে এরকম হয়, এই খেলা বাংলাদেশে করে অ্যারেঞ্জমেন্ট করার দরকার নেই। দর্শক শুধু আছে যে দর্শকদের একজন প্রতিক্রিয়া, এরকম অনেক দর্শকরা প্রতিক্রিয়া দিচ্ছেন। আসলে খুব বাজে অবস্থা। 22,750 জন ধারণ ক্ষমতার ঢাকা স্টেডিয়াম কানা কানা পূর্ণ, কিন্তু আসলে শেষ দিকে দর্শকদের এরকম হুমড়ি খাওয়ার
দৃশ্যটা এর আগে যেমন দেখেছে 10 জন সিঙ্গাপুর এগেইনস্ট ম্যাচে, তেমনটাই আবারও রিপিটেশন হয়েছে। সেটা বাফুফের জন্য বা বাংলাদেশের জন্য একেবারে মানসম্মানের বিষয় থাকে। সেই সাথে আর কিছুক্ষণ পর ম্যাচ শুরু হবে, সেই হিসাবে আসলে দর্শকদের যে ভিড়, সেটি আসলে ম্যানেজমেন্টের কাছে প্রশ্ন যে এরকম শৃঙ্খলাবদ্ধ আমরা কবেই বা দেখব। তো আর কিছুটা সময়, আর 1 ঘন্টা সময় মতো বাকি আছে। দর্শকরা ঢুকছেন মাঠে, দেখতে পাচ্ছি নিশ্চয়ই। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে, প্লেয়াররা মাঠে ঢুকে গিয়েছেন। কিন্তু এরকম একটি অব্যবস্থাপনা যেটি কিনা দেশের ফুটবলের সাথে সম্মানের সাথে জড়িত, সেটি আসলে থেকে কবে রেহাই পাবে বা কবে সঠিক পর্যালোচনা করবে বাফুফে, সেটা একটা প্রশ্ন থেকে যায়। তো আনোয়ারুল, এই ছিল আসলে ঢাকা স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ। আনোয়ারুল। হাসিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় স্টেডিয়াম থেকে বলছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিব। দীপ্তর সন্ধ্যার সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রাজধানীর মালিবাগে বোরকা পরে 500 ভরি স্বর্ণ চুরির অভিযোগ, তদন্ত করছে পুলিশ। সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো, মিলল দূরদর্শী রচনার স্বীকৃতি। এফসি এশিয়ান কাপ বাছাই হংকং চায়নার মুখোমুখি বাংলাদেশ, ম্যাচ রাত 8টায়। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।